বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এর আগের দিন আমি এক মালিকানা ব্যবসায়ের ধারণা এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত কোন জিনিসগুলো, কোন ক্ষেত্রগুলা অথবা কোন ধরনের ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় উপযুক্ত, এই জিনিসগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে অলরেডি কিছু পয়েন্ট লিখে দিয়েছি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ একজন শিক্ষার্থী বলি, একজন উদ্যোক্তা বলি, একজন পেশাজীবী বলি, যখনই কোনো উদ্যোক্তাকে গ্রহণ করতে হয় অথবা কোনো কিছু করার জন্য তিনি উদ্যোগী হন, তাহলে আগেই তার জন্য কোন জিনিসটা উপযুক্ত, তার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সে সিদ্ধান্ত তাকে আগেই নিতে হবে। সিদ্ধান্ত নিয়েই তারপর তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং এর জন্য তার কি কি দরকার, তার পুঁজি কি পরিমাণ দরকার, তার যোগাযোগ ব্যবস্থা কেমন আছে, কার সাথে যোগাযোগ করলে ভালো হবে, কোন ধরনের পণ্যের জন্য এই ধরনের ব্যবসায় করা উচিত, সেগুলো আগেই তাকে চিন্তা ভাবনা করে তারপরে তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তেমনি যদি কোনো ব্যক্তি এক মালিকানা ব্যবসায়ের জন্য উদ্যোগী হয়, তাহলে এর জন্য এক মালিকানা ব্যবসার জন্য কোন ক্ষেত্রগুলো তার জন্য উপযুক্ত সেটা আগে ভাবতে হবে। যদি তার ক্ষেত্র নির্বাচনে যদি কোনো কারণে ভুল হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তার এই ব্যবসায় নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে তিনি সফলতার মুখ দেখবেন বলে আশা করা আসলে ঠিক হবে না। সুতরাং যে কোনো কাজ করতে গেলেই তাকে আগে ক্ষেত্র নির্বাচন করতে হবে। তাহলে আমি আসি, দেখো তোমাদের আমি বোর্ডে আগেই লিখে দিছি ক্ষেত্রসমূহ কি কি হতে পারে এক মালিকানার জন্য। ক্ষুদ্রায়তনের প্রতিষ্ঠান, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যদি গ্রহণ করতে হলে তার আমরা জানি এক মালিকানার ক্ষেত্রটাই ছোট, পরিসর একদমই ছোট, অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে সব দিকে দৃষ্টিপাত করা, মনোনিবেশ করা, সব কিছু নিয়ে পরিকল্পনা করা বা চিন্তা করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। সুতরাং তাহলে তার জন্য যতটুকু ক্ষুদ্র পরিসরের জন্য যে ধরনের ব্যবসায় রয়েছে, এই ধরনের ব্যবসায় তার জন্য খুবই উপযুক্ত। তাহলে এই ধরনের ব্যবসায় আমরা কি বলতে পারি? আমরা দেখি যে মোবাইলের দোকান বা মোবাইল সার্ভিসিংয়ের দোকান, তারপরে রয়েছে আমরা দেখি যে ফটোকপির দোকান, মোবাইল ব্যাংকিং, স্টেশনারি দোকান, এই ধরনের ফলের দোকান হতে পারে। তাহলে এই ধরনের যে ক্ষুদ্রায়তনের যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যবসায় রয়েছে, এই ধরনের ব্যবসায় এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত। কারণ এগুলো নিতে গেলে তিনি পুরোপুরি তার মনোনিবেশ বা দৃষ্টিভঙ্গি সেই ব্যবসার দিকে ঐকান্তিকভাবে বা একান্তভাবে সেটা ভালোভাবে তিনি পর্যবেক্ষণ বা দেখতে পারেন। এরপরে আমরা আসি স্বল্প পুঁজির ব্যবসায়। তাহলে একজন ব্যক্তির পক্ষে আমরা জানি যে পুঁজির সংস্থান করা ইচ্ছে করলেই যে তিনি পুঁজি সংস্থান করতে পারেন এমন কিন্তু কথা নেই। সুতরাং একজন ব্যক্তির পক্ষে কি পরিমাণ পুঁজি সংগ্রহ করতে পারবে এবং তা দিয়ে তিনি কি করতে পারবেন, তাহলে আমরা জানি একজন ব্যক্তির জন্য শুধুমাত্র এক মালিকানা ব্যবসায়ই উপযুক্ত হবে। তাহলে যেখানে পুঁজি যে পরিমাণ, যেখানে পুঁজি কম হবে বা ব্যবসায় করতে গেলে পুঁজি কম লাগবে, এই ধরনের ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় একেবারে পারফেক্ট বা উপযুক্ত বলে আমরা মনে করি। সেটা আমরা দেখতে পারি যে রেস্টুরেন্ট অর্থাৎ খাবার দোকান থাকতে পারে, তারপর মুদি দোকান থাকতে পারে, পান বিড়ি সিগারেটের দোকান থাকতে পারে, বইয়ের দোকান হতে পারে, এই ধরনের দোকান। কারণ এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে অল্প পরিমাণ পুঁজি নিয়ে তিনি ব্যবসায় শুরু করতে পারেন। এরপরে আমরা আসি স্বল্প ঝুঁকির ব্যবসায়। এখন ব্যক্তি একক, দায় পুরোপুরি একা, মুনাফাও তিনি একা ভোগ করবেন। সুতরাং তার পক্ষে বৃহৎ আকারের ঝুঁকি বা বেশি পরিমাণ ঝুঁকি নেওয়া তার পক্ষে মোটেই সম্ভব হবে না বা হয় না। সুতরাং যেখানে অথবা যে ব্যবসায় ঝুঁকি কম রয়েছে, এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত বলে আমরা মনে করি। তাহলে ঝুঁকি কোথায় রয়েছে? আমরা দেখি ঔষধের দোকান, এই ঔষধের দোকানে এখানে যেহেতু জিনিসগুলো পচনশীল নয় সহজেই, তাহলে এখানে কিন্তু ঝুঁকি কম রয়েছে। তারপর হতে পারে চাল, আটা, এই ধরনের দোকানগুলো, এগুলো সহজেই পচনশীল নয়, ঝুঁকি কম রয়েছে। তাহলে এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে
বা এই ধরনের পণ্যের জন্য এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র ধরা যেতে পারে বা উপযুক্ত ক্ষেত্রই হবে। এরপরে আমরা আসি, দেখো পচনশীল দ্রব্যের ব্যবসায়। তাহলে পচনশীল দ্রব্য কোনগুলো? তাহলে আমরা দেখি মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, এই ধরনের জিনিসগুলো কি পচনশীল। তাহলে এই ধরনের পচনশীল দ্রব্যের জন্য যে জিনিসের স্থায়িত্ব কম থাকে, অর্থাৎ এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, তাহলে এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু অংশীদারি বলি আমরা, যৌথ মূলধন, এগুলো কিন্তু সম্ভব হয় না। কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু এই ধরনের পণ্যগুলো যে কোনো সময় বা যে কোনো ক্ষেত্রে বা পরিবহনের ক্ষেত্রে বলে আমরা যে কোনো ক্ষেত্রে বলি নষ্ট হওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এক মালিকানার ক্ষেত্রে যদি এই ধরনের ব্যবসায় করা হয়, তাহলে একজন ব্যক্তি তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এটার জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কি উচিত না। তাহলে এই ধরনের পচনশীল দ্রব্যের ক্ষেত্রে বা পণ্যের ক্ষেত্রেও তাহলে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। এরপরে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসায়। নিত্য প্রয়োজনীয় অর্থাৎ একটা পরিবারের, একটা ফ্যামিলির বা একটা সমাজের অথবা একটা রাষ্ট্রের জন্য যেসব নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ যখন তখন যে ধরনের পণ্য দরকার পড়ে, এই ধরনের পণ্য কোনগুলো আমরা জানি? মনোহারি, মুদি, চাল, ডাল, শাক, সবজি, এই যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তাহলে এই ধরনের জিনিসের ক্ষেত্রে আসলে আমরা মনে করি যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, অর্থাৎ মনোহারি, মুদি দোকান, এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের পণ্যের ক্ষেত্রেই আমরা বলি যে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র। তারপরে দেখো খুচরা ব্যবসায়। তাহলে খুচরা ব্যবসায় কি? যারা উৎপাদনকারী অথবা পাইকারদের কাছ থেকে অথবা ডিলারদের কাছ থেকে পণ্য ক্রয় করে, অল্প পরিমাণ পণ্য ক্রয় করে সেটা আবার যখন ভোক্তা নিকট সরাসরি বিক্রয় করে থাকে, এই ধরনের ব্যবসায় জড়িত থাকাকে বা এই ধরনের ব্যবসায়কে আমরা বলি খুচরা ব্যবসায়। তাহলে খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। যেমন আমরা বলি যে চায়ের দোকান, শরবতের দোকান, পান বিড়ির দোকান ইত্যাদি ধরনের যে দোকানগুলো রয়েছে, এগুলো আসলে কি খুচরা ব্যবসায়। তাহলে এই খুচরা ব্যবসায় আসলে কি মূল জিনিস হলো এক মালিকানা ব্যবসায়। কারণ মালিক একজন থাকে, ঝুঁকি তিনি নিয়ে থাকে, সিদ্ধান্ত, মুনাফা সব কিছু নিজে একা ভোগ করার সুযোগ থাকে। এরপরে আমরা আসি সীমিত চাহিদা পণ্যের ব্যবসায়। সীমিত চাহিদা পণ্যের ব্যবসায় কিছু কিছু পণ্য রয়েছে যে চাহিদা অল্প এবং চাহিদা পণ্য অল্প এবং উৎপাদনও তাহলে অল্প। এই ধরনের কি কি পণ্য রয়েছে সেটা আমরা জানি যে মধু, এটা সচরাচর অনেকেই আমরা ভোগ করি না। কালোজিরা অনেকেই ভোগ করি না। এরপর আসতে পারে এর ক্ষেত্রে আমরা দেখি ঘি, আবার কিছুটা ক্ষেত্রে দেখা যায় দামও তুলনামূলকভাবে বেশি। সুতরাং এর চাহিদাও যেমন কম, আবার তার উৎপাদনও কিন্তু সীমিত। সেই জন্য এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। এরপরে আমরা দেখি প্রত্যক্ষ সেবার ব্যবসায়। প্রত্যক্ষ সেবা কি? যে সেবা সরাসরি ভোক্তা পেয়ে থাকে অথবা উপভোগ করে থাকেন, এই ধরনের। তাহলে এই ধরনের সেবা আমরা কোথায় পেয়ে থাকি? একজন ব্যক্তি সবার কাছ থেকে সরাসরি কিন্তু উপযোগিতা মানে কি বলে মানে সুবিধা ভোগ করতে পারে না সরাসরি। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে ডাক্তারি ব্যবসায়, ডাক্তারি পেশায় তারা বিভিন্ন ডিগ্রি নিয়ে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ ও বিশেষায়িত জ্ঞান নিয়ে বৈধ পন্থায় অর্থ উপার্জন করে থাকে, সেটাকে আমরা বলি পেশায়। তাহলে এই ধরনের পেশা কি আছে? ডাক্তার। ডাক্তারি ক্ষেত্রে কিন্তু আমি ইচ্ছে করলেই কিন্তু ডাক্তারি পেশা গ্রহণ করতে পারবো না। কারণ এর জন্য একটা বিশেষায়িত জ্ঞান দরকার রয়েছে। সেই জ্ঞান যারা অর্জন করে, এই অর্জন করার মাধ্যমেই কিন্তু তারা এই পেশার সাথে যুক্ত হতে পেরেছে। তাহলে এটা কি? এটাও এক ধরনের এক মালিকানা ব্যবসায়। এরপর আমরা বলতে পারি প্রকৌশলী। প্রকৌশলী এর জন্য কি আলাদা বিশেষায়িত জ্ঞান দরকার রয়েছে। কারণ ইচ্ছে করলেই কোনো ব্যক্তি এই প্রকৌশল বিদ্যায় যুক্ত হতে পারবে না অথবা প্রকৌশলীর কাজে নিয়োজিত হতে পারবে না। এর জন্য তার প্রশিক্ষণের দরকার আছে, বিশেষায়িত জ্ঞানের দরকার আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন প্রকৌশলী যে ফার্মগুলো রয়েছে, এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে বিভিন্ন হিসাব রক্ষণ, তারপর আমরা দেখেছি সিএ ফার্ম আছে কিছু,
কিছু এক মালিকানায় রয়েছে, আবার কিছু অংশীদারের মধ্যেও কিন্তু বিদ্যমান রয়েছে। কারণ এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ জ্ঞানের বা প্রশিক্ষণের দরকার রয়েছে। তাহলে এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত ক্ষেত্র বলে আমরা মনে করি। পরবর্তী দেখি দ্রুত সিদ্ধান্ত নির্ভর ব্যবসায়। তাহলে আমরা আগেই বলেছি যে অংশীদারি বলি অথবা যৌথ মূলধনী বলি অথবা ব্যবসায় জোট বলি, যে কোনো দরকার অথবা সরকারি বেসরকারি পার্টনারশিপের যে ব্যবসাগুলো, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ সবাই মিলে বসে একটা সবার মাধ্যমে তারপর সবার মতামত নিয়ে তারপর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু যে ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত সেক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসায় উপযুক্ত নয়। তাহলে যে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এই ধরনের ক্ষেত্রেই এক মালিকানা ব্যবসায় কিন্তু উপযুক্ত বলে আমরা মনে করি। তাহলে এ ধরনের কি আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? আমরা শেয়ার ব্যবসায় দেখছি, শেয়ার ব্যবসায়ীরা নিজেরা ইচ্ছে করে চিন্তা করছে, তারা শেয়ার কিনেছে আবার সেটা বিক্রি করে দিয়েছে। তারা দ্রুত সিদ্ধান্তের ক্ষেত্রে দাম বেড়েছে শেয়ারের, তারা শেয়ার কিনে আবার বিক্রি করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কখনো কোনো কারণে শেয়ারের দাম কমে যাচ্ছে, আবার তারা কিন্তু আবার তার সাথে সাথে যদি আবার দ্রুত বেশি কমে যায় তার কারণে কিন্তু তারা আবার কিন্তু সেই শেয়ার কিন্তু বিক্রি করে দিয়েছে। তাহলে এটা যদি যৌথ মূলধনী অংশীদার তাহলে কিন্তু এটা কিন্তু সম্ভব হয় না। এরপর মাঝে মাঝে আমরা দেখি মৌসুমি ফলের ব্যবসায়ী, দেখি আমের সময় আম তারা বিক্রি করে, লিচুর সময় লিচু, কাঁঠাল আসে, তারা কিন্তু বিভিন্ন ধরনের মৌসুম অনুযায়ী কিন্তু তারা ওই ব্যবসায়গুলো করে থাকে। এটা কিন্তু একটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের একটা ব্যাপার রয়েছে যে ওই সময় বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয় এবং সেটা তারা কোনটা বিক্রি করবে, এটা কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার রয়েছে। সুতরাং এই ধরনের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। এরপরে আমরা আসি সমজাতীয় পণ্যের ব্যবসায়। সমজাতীয় বলতে আমরা বুঝি একই ধরনের। তাহলে এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু, কারণ এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের একক মালিকের পক্ষে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকা কিন্তু সম্ভব হয় না। কাছাকাছি অথবা সমজাতীয় যে ধরনের পণ্যগুলো আছে এই ধরনের পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু উপযুক্ত বলে আমরা মনে করি। এটা হতে পারে, আমরা বলতে পারি যে মৃৎশিল্প, হস্তশিল্প বা তাঁত শিল্প, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে এই ধরনের শিল্পের ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত বা আদর্শ। তারপরে দেখি ভ্রাম্যমাণ ব্যবসায়। ভ্রাম্যমাণ অর্থাৎ ইচ্ছে করলেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যে ব্যবসায় করা, এগুলো হলো ভ্রাম্যমাণ ব্যবসায়। যে তোমরা দেখেছো যে চটপটি বা ফুচকার দোকান, ইচ্ছে করলে আমরা দেখি যে বিভিন্ন ভ্যান গাড়ির উপরে অথবা যেসব ধাক্কা দিয়ে গাড়িগুলো পরিচালিত হয় এই ধরনের গাড়ি দিয়ে তারা কিন্তু এই ধরনের ভ্রাম্যমাণ ব্যবসায়গুলো করে থাকে। তারপরে আমরা দেখি শীতের সময় যে পুরাতন পোশাক বিক্রি করে ভ্যানের উপর রেখে, এই ধরনের, তার মানে ফেরিওয়ালা ভিত্তিক যে ধরনের ব্যবসায়গুলো রয়েছে এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু এক মালিকানায় একক ব্যক্তি পরিচালিত ব্যবসায় কিন্তু উপযুক্ত বা আদর্শ। তারপরে দেখো আরও আমি লিখেছি সাময়িক পণ্যের ব্যবসায়। এখন সাময়িক মানে কি? অল্প সময়ের, অর্থাৎ একটা মৌসুমে কোনো একটি মৌসুমে পরিচালিত হয়, অল্প সময়ে চলে, আবার সেটা শেষ হয়ে যায়। তোমাদের কিছুটা আগেও বলেছি আমি যে মৌসুমি ফলের ব্যবসায়, তারপর বিশেষ উৎসব বা অনুষ্ঠান বা আমরা বলি প্রদর্শনী বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় মেলার আয়োজন করা, এই মেলার ক্ষেত্রে একেবারে সাময়িক সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়, সেটা 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 3 দিন হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য এই এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র। কারণ সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুত করা যায়, অল্প পুঁজির দরকার হয়, ঝুঁকিও কম থাকে এবং সচরাচর এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করাও সহজ হয়। এরপরে সর্বশেষ যেটা রয়েছে আমরা দেখি ব্যক্তিক নৈপুণ্যের ব্যবসায়। অর্থাৎ কিছু কিছু ব্যবসায় রয়েছে যেগুলো ব্যক্তির রুচি দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা, অর্থাৎ একজন ব্যক্তি তার দৃষ্টিভঙ্গি কোন দিকে রয়েছে, কোন দিকে দৃষ্টিপাত দিচ্ছে, সে তার ব্যক্তির উপর নির্ভর করবে তার ব্যবসায় কোন দিকে ধাবিত হবে।
আমরা যদি বলি এখন স্বর্ণের ব্যবসায়ের কিন্তু আঙ্গিক, তার রূপগত উপযোগগুলো অথবা রূপের যে পরিবর্তন আঙ্গিকগুলো কিন্তু ব্যক্তি নিজের চিন্তা চেতনা থেকে দিয়ে থাকে। তাহলে যে স্বর্ণের ব্যবসায়ী তার স্বর্ণের আমরা কি বলি ওটাকে, যে রূপ পরিবর্তন করে, নিত্য নূতন পরিবর্তন করতে পারে, তাহলে তার ওই ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু ভোক্তা সাধারণ বেশি আকৃষ্ট হবে। তারপর আমরা যদি বলি ফার্নিচারের দোকান, যে ফার্নিচারের দোকান যত নিখুঁত নৈপুণ্য দেখাতে পারবে ওই ধরনের দোকানের প্রতি ক্রেতা সাধারণ বেশি আকৃষ্ট হবে। তাহলে এটা কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে। যদি এখন যৌথভাবে, তাহলে যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু এটা যেমন সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার হয়েছে, কারণ এক একজনের চিন্তা ভাবনা কিন্তু এক এক রকম, সেখানে কিন্তু ব্যক্তির নৈপুণ্য দেখানোর কোনো সুযোগ থাকে না। তাহলে ফার্নিচারের দোকান আমরা বলতে পারি। এরপরে দেখেছি আমরা মিষ্টির দোকান, কারণ এক এক দোকানের মিষ্টির দোকানের মিষ্টির চাহিদা বা মিষ্টির যে ডিজাইন বলি আমরা বা নকশা বলি বা স্বাদ বলি, এটা কিন্তু এক এক দোকানের এক এক রকমের। তাহলে যিনি তার মিষ্টিকে নতুন আঙ্গিকে নতুন স্বাদে জনগণের সামনে উপস্থাপন করতে পারবেন, তার মিষ্টি কিন্তু বেশি ক্রেতারা পছন্দ করবে এবং তার পণ্যের চাহিদা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তির ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভর করবে এই ধরনের ব্যবসায়। তাহলে এই ধরনের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আমরা মনে করি যে এক মালিকানা ব্যবসায় ছাড়া অন্য কোনো ব্যবসায় তার পক্ষে সম্ভব হয় না। আর ব্যক্তি যদি চায় যে স্বাধীন চিন্তা চেতনা নিয়ে তার নৈপুণ্য প্রকাশ করবে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এক মালিকানা ব্যবসায় নিয়ে তোমাদের দ্বিতীয় ক্লাস শেষ পর্যায়ে রয়েছি এবং পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের এক মালিকানা ব্যবসায় শেষ করবে। এরপরে পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থাপনা এটা নিয়ে আমরা আলোচনা করব আরেকটা ক্লাস নিয়ে। তাহলে সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ক্লাসগুলো অনুসরণ করো, তোমরা সুস্থ থাকো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।